দ্য সাইকোলজি অফ মানি, মর্গান হাউজেল রচিত একটি বই যা আমাদের শেখায় কিভাবে অর্থকে বুঝতে হয় এবং তার সঙ্গে সঠিকভাবে আচরণ করতে হয়। যদি কেউ অর্থের পেছনে লুকিয়ে থাকা মনস্তত্ত্ব বুঝে ফেলে, তবে সে সহজেই আরও বেশি অর্থ উপার্জন করতে পারে। অর্থ কোনো এক ব্যক্তির জন্য নয়, বরং তাদের জন্য যারা এর নিয়ম কানুন জানে। এই বইটি অবশ্যই পড়া উচিত এবং টাকার বিষয়ে সঠিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে জীবনে প্রচুর সম্পদ আকর্ষণ করা সম্ভব। আমরা প্রায়ই ভাবি, কিছু মানুষ প্রচুর অর্থ উপার্জনের পরেও সাধারণ জীবন যাপন করেন কেন? আবার কিছু মানুষ সীমিত আয় সত্ত্বেও কিভাবে ধীরে ধীরে কোটিপতি হয়ে ওঠেন? আপনি বিশ্বাস করুন বা না করুন, এই মুহূর্তে আপনি অর্থ নিয়ে যে সিদ্ধান্ত নিচ্ছেন তা আপনার ভবিষ্যতের আর্থিক অবস্থার উপর বিশাল প্রভাব ফেলবে। তাই কেননা আমরা এখনই অর্থের পেছনে লুকিয়ে থাকা মনস্তত্ত্ব বুঝে নিই এবং এর সুবিধা নিতে শুরু করি। এই বইটি আমাদের শেখায় কিভাবে অর্থকে মানুষের মন ও আচরণের দৃষ্টিকোণ থেকে বোঝা যায়। যেখানে অন্যান্য অর্থনীতি ভিত্তিক বইগুলো সাধারণত স্টক মার্কেট, শেয়ার নির্বাচন বা পোর্টফোলিও তৈরি নিয়ে আলোচনা করে, সেখানে এই বইটি ব্যাখ্যা করে যে মানুষ অর্থ নিয়ে কিভাবে চিন্তা করে, কেমন আচরণ করে। লেখকের মতে, যদি আপনি বুঝতে চান মানুষ ঋণে ডুবে যায় কেন, তাহলে শুধু সুদের হার জানা যথেষ্ট নয়। আপনাকে বুঝতে হবে মানুষের লোভ, ভয়, অনিরাপত্তা এবং আশা আকাঙ্ক্ষার মতো অনুভূতিগুলো। ভালোভাবে অর্থ উপার্জন করা আপনার বুদ্ধিমত্তা বা স্মার্টনেসের উপর নির্ভর করে না, বরং আপনি টাকার সাথে কেমন আচরণ করেন তার উপর নির্ভর করে। আপনি যদি সঠিক জায়গায় মনোযোগ দেন এবং সঠিকভাবে কাজ করেন, তবে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু যদি আপনার আচরণ ভুল হয়, তাহলে আপনার যতই জ্ঞান, অভিজ্ঞতা বা অভ্যন্তরীণ তথ্য থাকুক না কেন, আপনি ক্ষতির হাত থেকে বাঁচতে পারবেন না। এই বইয়ের প্রতিটি অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে যে একজন মানুষ অর্থের সাথে কেমন আচরণ করে এবং তার মানসিকতা কেমন হয়। কিছু আচরণ এমন হয় যা ভালো ফলাফল নিয়ে আসে, আবার কিছু অভ্যাস সরাসরি ব্যর্থতার দিকে নিয়ে যায়। তাহলে চলুন এখন আমরা এই বইয়ের 12টি সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ বিশদে বুঝে নিই। পাঠ 1। কেউ পাগল নয়। প্রত্যেক মানুষের নিজের একটি চিন্তা ভাবনা থাকে যে পৃথিবী কিভাবে চলে। এই চিন্তাগুলি গঠিত হয় তাদের অভিজ্ঞতা, পরিবেশ, সংস্কার এবং অন্যদের প্রভাব থেকে। আপনি আপনার জীবনে অর্থ নিয়ে যে অভিজ্ঞতা পেয়েছেন তার বাস্তব পৃথিবীর সত্যের সঙ্গে খুব সামান্য, প্রায় 10% সম্পর্ক থাকে। কিন্তু আপনার চিন্তার প্রায় 80% নির্ভর করে আপনি কি বিশ্বাস করেন। আপনি মনে করেন পৃথিবী কিভাবে চলে। আপনি যতই পড়াশোনা করুন বা মুক্তমনা হয়ে উঠুন না কেন, ভয় এবং অনিশ্চয়তা আপনার সিদ্ধান্তকে প্রভাবিত করবেই। আমাদের সবারই মনে হয় আমরা সব জানি, কিন্তু বাস্তবে আমরা পৃথিবীকে খুবই সীমিত দৃষ্টিকোণ থেকে দেখি। উদাহরণস্বরূপ, আমেরিকায় নিম্ন আয়ের মানুষরা প্রতি বছর প্রায় $400 লটারি টিকিটে ব্যয় করে। এই তথ্য উচ্চ আয়ের মানুষদের অবাক করতে পারে, কিন্তু নিম্ন আয়ের মানুষদের কাছে এটি একটি আশার বা স্বপ্নের মতো বিষয়। যদি আমরা নিজেদেরকে তাদের জায়গায় বসিয়ে না ভাবি, তাহলে বোঝা কঠিন হয়ে পড়ে কেন তারা এমনটি করে। পাঠ 2। ভাগ্য এবং ঝুঁকি। আপনার পরিশ্রম এবং প্রচেষ্টা অবশ্যই ফল আনে, কিন্তু তাতে ভাগ্য এবং ঝুঁকিরও বড় ভূমিকা থাকে। বিল গেটসের সাফল্যের একটি বড় কারণ ছিল এই যে তিনি এমন একটি স্কুলে, লেকসাইড স্কুল পড়তেন, যেখানে 1902 সালেই কম্পিউটার ছিল, যা সেই সময় খুবই দুর্লভ ছিল। তাদের স্কুলের একজন শিক্ষক, বিল ডগল, প্রায় $3000 খরচ করে কম্পিউটার কিনেছিলেন। যদি তিনি এটি না করতেন, তবে সম্ভবত গেটস এত তাড়াতাড়ি কম্পিউটারের প্রতি আকৃষ্ট হতেন না এবং হয়তো মাইক্রোসফটও তৈরি হতো না। লেকসাইড স্কুলে 3 জন বিশেষ ছাত্র ছিলেন: বিল গেটস, পল অ্যালেন এবং কেন্ট ইভান্স। 3 জনই খুব প্রতিভাবান ছিলেন এবং কম্পিউটারে পারদর্শী ছিলেন। কেন্ট ইভান্সও একটি বড় নাম হতে পারতেন, কিন্তু গ্র্যাজুয়েশনের আগেই একটি দুর্ঘটনায় তার মৃত্যু হয়। এটি একটি দুঃখজনক উদাহরণ যে ভাগ্য কিভাবে মোড় নিতে পারে। এটি থেকে স্পষ্ট হয় যে জীবনে শুধু পরিশ্রমই নয়, ভাগ্য ও ঝুঁকিও আমাদের ফলাফল নির্ধারণ করে। পৃথিবী খুবই জটিল,
সব কিছু আপনার নিয়ন্ত্রণে থাকে না। অনেক সময় কোনো ঘটনা যেটার উপর আপনার কোনো নিয়ন্ত্রণ থাকে না, সেটিও আপনার জীবনে গভীর প্রভাব ফেলতে পারে, ভালো বা খারাপ। পার্ট 3, কখনোই পর্যাপ্ত বলে মনে হয় না। এটি দুটি বিখ্যাত লেখক কার্ট ভোনেগাট এবং জোসেফ হেলারের একটি গল্প, যারা 1 বিলিয়নিয়ারের পার্টিতে গিয়েছিলেন। কার্ট মজা করে বলেছিলেন যে সেই বিলিয়নিয়ার একদিনেই যত আয় করে, জোসেফ হেলার তার বিখ্যাত বই থেকে ততটা আয় করতে পারেননি। হেলার হাসি মুখে জবাব দিলেন, হ্যাঁ, কিন্তু আমার কাছে এমন একটা জিনিস আছে যেটা তার কখনোই থাকবে না, পর্যাপ্ত, ইনাফ। এর মানে হলো, যখন আপনি বুঝে যান যে আপনার যা আছে সেটাই আপনার জন্য যথেষ্ট, তখন আপনি অপ্রয়োজনীয় ঝুঁকি নেন না। অর্থ নিয়ে সবচেয়ে কঠিন শিল্প হলো এই, আপনি যেন বারবার আপনার লক্ষ্যকে সামনে না ঠেলে দেন। অন্যের সাথে তুলনা করা একটি বড় ভুল। পুঁজিবাদ, ক্যাপিটালিজম আমাদের অর্থ উপার্জনে উৎসাহিত করে, কিন্তু একসঙ্গে সমাজে হিংসাও তৈরি করে। তুলনার এই খেলা কখনোই শেষ হয় না, কারণ সিঁড়ির ওপরে সবসময় কেউ না কেউ থাকবে। পর্যাপ্ত বোঝার মানে হলো কিছু বিষয়ে অতিরিক্ত ঝুঁকি নেওয়া ঠিক নয়, যেমন আপনার সম্মান, স্বাধীনতা, বন্ধুত্ব, পরিবার, ভালোবাসা ও সুখ। এই জিনিসগুলো হারিয়ে টাকা রোজগার করাটা মোটেও বুদ্ধিমানের কাজ নয়। জয়ের সেরা উপায় হলো আপনি যেন এমন লোভনীয় খেলায় অংশই না নেন। পার্ট 4, চক্রবৃদ্ধির জাদু। ওয়ারেন বাফেটের সম্পদের আসল রহস্যটা খুবই সহজ। তিনি শুধু একজন ভালো বিনিয়োগকারী, ইনভেস্টর নন, বরং 75 বছর ধরে ধারাবাহিকভাবে একজন ভালো বিনিয়োগকারী ছিলেন। তার আসল সাফল্যের শিকড় তিনি অল্প বয়সেই গড়ে তুলেছিলেন এবং তা দীর্ঘ সময় ধরে ধরে রেখেছিলেন। তার সবচেয়ে বড় শক্তি হল স্লোলি সময়। ভালো বিনিয়োগ মানে এই নয় যে আপনাকে সবচেয়ে বেশি লাভ করতে হবে। প্রকৃত বুদ্ধিমত্তা হলো আপনি এমন মাঝারি রিটার্নে দীর্ঘ সময় ধরে লেগে থাকবেন যাতে কম্পাউন্ডিং চক্রবৃদ্ধির জাদু দেখাতে পারে। এই হলো কম্পাউন্ডিংয়ের জাদু। ধীরে ধীরে টাকা বাড়ে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার গতি বাড়তে থাকে। টাকা উপার্জন করা আর টাকাকে ধরে রাখা এই দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। টাকা উপার্জনের জন্য ঝুঁকি নেওয়া, আত্মবিশ্বাস এবং ইতিবাচক মনোভাব দরকার, কিন্তু টাকা ধরে রাখার জন্য প্রয়োজন তার ঠিক বিপরীত, যেমন নম্রতা, হিউমিলিটি এবং এই ভয় যে যদি অসতর্ক হই তাহলে যা উপার্জন করেছি তা হারিয়ে ফেলতে পারি। পার্ট 5, ধনী হওয়া এবং ধনী হয়ে থাকা। টাকা উপার্জন করা আর দীর্ঘ সময় ধরে সেটিকে ধরে রাখা এই দুটি একেবারেই আলাদা বিষয়। এই দুটির জন্য ভাবনার পদ্ধতি এবং কাজ করার কৌশলও আলাদা। টাকা উপার্জনের জন্য আপনাকে ঝুঁকি নিতে হয়, সবসময় ইতিবাচক থাকতে হয় এবং মন প্রাণ দিয়ে পরিশ্রম করতে হয়। কিন্তু টাকা ধরে রাখার জন্য ঠিক তার বিপরীত মানসিকতা প্রয়োজন, যেমন নম্রতা এবং এই উপলব্ধি যে আপনি যে টাকা অর্জন করেছেন তা যে কোনো সময় হারিয়ে যেতে পারে। মাইকেল মোরেটস, একজন বড় বিনিয়োগকারী, বলেন, আমাদের বুঝতে হবে যে আগামী সময় অতীতের মতো হবে না। আমরা আগের সাফল্যের ওপর ভর করে আরামে বসে থাকতে পারি না। আমাদের সবসময় সতর্ক থাকতে হবে এবং ভাবতে হবে যে কালকের জয় ভবিষ্যতের সাফল্যের গ্যারান্টি নয়। যদি আপনি ধনী হয়ে থাকতে চান, তাহলে আপনাকে একটি সার্ভাইভাল মাইন্ডসেট রাখতে হবে। এর জন্য 3টি বিষয় জরুরি। একটি শক্তিশালী আর্থিক ভিত্তি তৈরি করুন, যাতে আপনি বাজারের ওঠানামা সহ্য করতে পারেন এবং দীর্ঘ সময় ধরে স্থির থাকতে পারেন। এটি করলে সময়ের সঙ্গে সঙ্গে আপনার সম্পদ বাড়বে। 2, পরিকল্পনা করার সময় মনে রাখবেন, কোনো পরিকল্পনাই 100% নিখুঁতভাবে কাজ করে না। প্রতিটি পরিকল্পনার মধ্যেই ভুলের সম্ভাবনা থাকে। যদি আপনি কোনো একটি জিনিসের উপর অতিরিক্ত নির্ভর করেন, তাহলে পুরো পরিকল্পনাই দুর্বল হয়ে পড়তে পারে। 3, ভবিষ্যৎ নিয়ে আশাবাদী থাকুন, কিন্তু পথে আসা বিপদ বা চ্যালেঞ্জের বিষয়েও সতর্ক থাকুন। পার্ট 6, টেলস। আপনি জিতে গেছেন। এটি একটি আর্ট কালেক্টর হাইন্স বার্গগ্রেনের গল্প। তিনি বিশ্বের খ্যাতনামা শিল্পী যেমন পিকাসো, ব্র্যাক, ক্লি এবং মাতিসের চিত্রকর্মের একটি বিশাল সংগ্রহ তৈরি করেছিলেন। মানুষ তার শিল্প কেনার বুদ্ধিমত্তা দেখে অবাক হয়ে যেত, কিন্তু বাস্তবতা হলো তিনি অনেকগুলি চিত্রকর্ম কিনেছিলেন এবং তাদের মধ্যে কিছুই কেবল সত্যিই দামি ও অসাধারণ প্রমাণিত হয়েছিল। এর মানে তিনি অনেক সময় ভুলও করেছিলেন, কিন্তু যখন তিনি ঠিক ছিলেন তখন তিনি বিশাল লাভে ছিলেন। আসলে
যে কোনো বড় সাফল্য, তা অর্থ হোক, খ্যাতি হোক বা প্রভাব, তা প্রায়ই একটি টেল ইভেন্টের ফলাফল হয়। অর্থাৎ হাজার হাজার চেষ্টার মধ্যে একটি চেষ্টা অত্যন্ত সফল হয়। এখন একটি উদাহরণ নেওয়া যাক ভেঞ্চার ক্যাপিটালের। যদি কোনো ফান্ড সঠিক কোম্পানিতে বিনিয়োগ করে, তারা আগে থেকেই ধরে নেয় যে তার মধ্যে 80% ব্যর্থ হবে। কিছু কিছু মোটামুটি চলবে এবং মাত্র 1-2টি কোম্পানি বিশাল লাভ দেবে। স্টক মার্কেটেও একই জিনিস ঘটে। বেশিরভাগ কোম্পানি ব্যর্থ হয়, কিছু গড়পড়তা চলে, আর কেবল অল্প কয়েকটি বিশাল আয় করে। যখন আপনি বুঝে যান যে টেল ইভেন্টই আসল গেম চেঞ্জার, তখন আপনি এটাও বুঝে যান যে পথে অনেক জিনিস ব্যর্থ হবে, নষ্ট হবে, এবং এটা একদম স্বাভাবিক। পাঠ 7, আসল সম্পদ সেটা যা দেখা যায় না। সম্পদ মানে হলো এমন অর্থ বা সম্পত্তি যা এখনো খরচ করা হয়নি, অর্থাৎ যা আপনি সঞ্চয় করে রেখেছেন। লেখক হাউজেল বলেন, যখন মানুষ বলে আমি কোটি টাকার মালিক হতে চাই, তখন তাদের আসল মানে হয় আমি 1 কোটি টাকা খরচ করতে চাই। কিন্তু খেয়াল রাখবেন, টাকা খরচ করা এবং ধনী হওয়া এই দুটি একে অপরের সম্পূর্ণ বিপরীত। রিচ এবং সম্পদ এর মধ্যে পার্থক্য আছে। যারা বড় গাড়ি চালান, বড় বাড়ি রাখেন, দামি পোশাক পরেন, তারা রিচ অর্থাৎ ধনী দেখান। তাদের বড় রোজগার থাকে এবং তারা সেটা প্রদর্শন করেন। কিন্তু সম্পদ হলো সেটা যা লুকিয়ে থাকে, অর্থাৎ সেই টাকা যা আপনি খরচ করেননি বরং সঞ্চয় করে রেখেছেন। আসল সম্পদের মানে হলো আপনার হাতে পছন্দের স্বাধীনতা থাকুক, আপনার কাছে নমনীয়তা থাকুক, আর আপনার সামনে এগোনোর ক্ষমতা থাকুক। সম্পদ মানে এটা না যে আপনি কি কিনেছেন, বরং সম্পদ মানে হলো আপনি সেটা কিনতে পারেন যখন দরকার হয়। পাঠ 8, টাকা সঞ্চয় করা। একটি নির্দিষ্ট আয় হওয়ার পরে মানুষ 3 ধরনের হয়। 1, কেউ কেউ তাদের উপার্জনের টাকা সঞ্চয় করে। 2, কেউ কেউ ভাবেই না যে টাকা সঞ্চয় করা উচিত, কনফিসকেটেড। 3, এবং কেউ কেউ মনে করে তাদের টাকা সঞ্চয় করার প্রয়োজনই নেই। টাকা সঞ্চয়ের অভ্যাস আপনার উপার্জন বা বিনিয়োগ থেকে পাওয়া মুনাফার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। অন্যরা আপনার সম্পর্কে কি ভাবছে তা নিয়ে চিন্তা করবেন না। নিজের সময়ের উপর নিয়ন্ত্রণ এবং নিজের হাতে বিকল্প থাকা, এটাই হলো আসল সম্পদ। পাঠ 9, বুদ্ধিমত্তা, যুক্তি এবং ভুলের সম্ভাবনার চেয়েও বড়। টাকার সাথে সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়ার সময় অতিরিক্ত ঠান্ডা মাথায় চিন্তা করার দরকার নেই। শুধু বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিন। পারফেক্ট হওয়া জরুরি নয়, বরং যুক্তিসঙ্গত এবং বাস্তববাদী হওয়া দীর্ঘমেয়াদে বেশি লাভজনক। সময়ের সাথে আয় করার সুযোগ বাড়ে। বিশেষজ্ঞ স্কট স্যাগন বলেছেন, যে জিনিসগুলো আগে কখনো ঘটেনি সেগুলোই বারবার ঘটে। এর মানে হলো অতীতের সাফল্য ভবিষ্যতের নিশ্চয়তা দেয় না। যেমন ব্ল্যাক জ্যাক বা পোকার খেলার সময় খেলোয়াড়েরা জানে তারা সম্ভাবনার সঙ্গে খেলছে, গ্যারান্টির সঙ্গে নয়। একইভাবে ফিনান্সিয়াল প্ল্যানিংয়েও আমাদের এমন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে যা আমাদের পরিকল্পনার বিপরীতও যেতে পারে। এটিকে বলা যেতে পারে ভুলের জায়গা রেখে চলা, এবং এটি একটি নিরাপদ উপায় সেই জগতে বাঁচার যা সবসময় বদলাচ্ছে। কারণ অনেক সময় এমন বিপদ আসে যা আমরা কল্পনাও করতে পারি না। তাহলে কি করা উচিত? এমন পরিস্থিতি এড়িয়ে চলুন যেখানে একটি মাত্র ভুল সবকিছু নষ্ট করে দিতে পারে। যদি ভুল হয়েও যায়, তাহলে তার প্রভাব যেন যতটা সম্ভব কম হয়। সবচেয়ে বড় ঝুঁকি তখনই হয় যখন আপনি আপনার সমস্ত চাহিদার জন্য শুধুমাত্র একটি আয়ের উৎসের উপর নির্ভর করেন এবং আপনার কোনো সঞ্চয় থাকে না। তাই সবসময় একটা খারাপ সময়ের জন্য তহবিল তৈরি করে রাখুন। এমন অজানা সমস্যার জন্য টাকা জমিয়ে রাখুন যেগুলো আপনি এখন ভাবতেই পারছেন না। পাঠ 10, আপনি বদলে যাবেন। আমরা আমাদের ভবিষ্যৎ সম্পর্কে ঠিকঠাক ধারণা করতে পারি না। আজকে যা আমাদের দরকার বা যেটা আমরা চাই, ভবিষ্যতেও ঠিক সেই জিনিসই দরকার হবে এমনটা একেবারেই নিশ্চিত নয়। দীর্ঘমেয়াদে সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন, কারণ মানুষ সব সময় পরিবর্তিত হয়। আজ যেগুলো আপনার কাছে গুরুত্বপূর্ণ, 10 বছর পর সেগুলোর কোনো গুরুত্বই নাও থাকতে পারে। ডুবে যাওয়া খরচ সাঙ্ক কস্ট বলতে বোঝায় এমন ক্ষতি যা ইতিমধ্যেই হয়ে গেছে
এবং যেটা আর ফেরত পাওয়া সম্ভব নয়। তবুও আমরা পুরনো ভুল সিদ্ধান্ত চালিয়ে যাই, এই ভেবে যে আমরা তাতে অনেক কিছু হারিয়েছি। উদাহরণস্বরূপ, আপনি যদি কোনো ব্যবসায় টাকা বিনিয়োগ করেন এবং সেই ব্যবসা পুরোপুরি ব্যর্থ হয়, তবুও আপনি তাতে আরও টাকা ঢালতে থাকেন, শুধু এই কারণে যে আপনি ইতিমধ্যেই অনেক কিছু হারিয়েছেন। এই ভাবনাটি বিপজ্জনক, কারণ এতে আপনি আরও বড় ক্ষতির মুখোমুখি হতে পারেন। আমাদের শিখতে হবে কখন থামতে হবে এবং কিভাবে ভবিষ্যৎকে অতীতের ভুল থেকে রক্ষা করতে হবে। পেছনের ক্ষতিকে ভুলে গিয়ে সামনের ক্ষতির হাত থেকে নিজেকে বাঁচানোই বুদ্ধিমানের কাজ। টাকার সাথে সম্পর্কিত সিদ্ধান্তে এটা বোঝা জরুরি, এর মূল্য কি এবং আপনি সেটা দিতে রাজি কিনা। ভালো বিনিয়োগও এক ধরনের মূল্য চায়, তবে এই মূল্য শুধু টাকায় হয় না, বরং ওঠানামা, ভয়, সন্দেহ, অনিশ্চয়তা এবং আফসোস এই ধরনের মানসিক চ্যালেঞ্জে হয়। এই জিনিসগুলোকে অবহেলা করা সহজ যতক্ষণ না আপনি বাস্তবে তাদের মুখোমুখি হন। খুব কম মানুষই ভাবে, যদি আমার 2% টাকা হারিয়ে যায় তবুও আমি ঠিক থাকব। যদি আপনি এই ওঠানামাগুলোকে এক ধরনের ফি বলে মেনে নিতে পারেন, তাহলে বিনিয়োগ অনেক সহজ হয়ে যায়। কারণ যখন আপনি দীর্ঘমেয়াদে বিনিয়োগ করেন, তখন আপনাকে অল্প সময়ের ধাক্কা ও পরিবর্তনের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। পাঠ 11, নেতিবাচক চিন্তার লোভ। নেতিবাচক চিন্তা শুধু সাধারণই নয়, অনেক সময় তা খুব বুদ্ধিমানের মতো মনে হয়। এটি আমাদের এমন অনুভব করায় যে আমরা খুব স্মার্ট, তাই আমরা ইতিবাচক চিন্তার তুলনায় নেতিবাচক চিন্তাকে আরও বেশি গুরুত্ব দিই। আপনি যদি কাউকে বলেন সব ঠিক হয়ে যাবে, তাহলে তারা হয়তো আপনার কথাকে হালকাভাবে নেবে বা বিভ্রান্ত দৃষ্টিতে তাকাবে। কিন্তু আপনি যদি বলেন বিপদ আছে, তাহলে সাথে সাথেই তারা পুরো মনোযোগ দিয়ে শুনবে। ড্যানিয়েল কাহনেমান বলেন, আমাদের মস্তিষ্কে ইতিবাচক এবং নেতিবাচক আশা ও অভিজ্ঞতার প্রভাব সমান হয় না। এর পেছনে আছে আমাদের উত্তর জীবনের ইতিহাস। প্রাণীরা সব সময় বিপদকে বেশি গুরুত্ব দেয়, কারণ এর মাধ্যমে তারা নিজেদের রক্ষা করতে পারে এবং পরবর্তী প্রজন্ম তৈরি করার সুযোগ পায়। 2000 সালে যখন তেলের দাম বেড়ে যায়, তখন কিছু নতুন উপায়ে তেল উত্তোলন সম্ভব হয়। মানে হলো, যখন প্রয়োজন হয় তখন নতুন আবিষ্কার হয়, আর মানুষ অত্যন্ত সৃজনশীল। যখন সমস্যা আসে তখন তারা নতুন সমাধান খুঁজে বের করে। যেখানে বিপদ থাকে সেখানেই সমাধানের সুযোগ থাকে। অর্থনীতির ইতিহাসও এটা দেখায়, কিন্তু নেতিবাচক চিন্তাধারার মানুষরা এসব উপেক্ষা করে। উন্নতি ধীরে ধীরে হয়, কিন্তু বিপর্যয় হঠাৎ করে আসে। চুক্তি এক রাতেই হতে পারে, কিন্তু অলৌকিক পরিবর্তন অনেক কষ্টসাধ্য। উন্নতি হয় এক একটা পদক্ষেপে, সময় নিয়ে, কিন্তু ধ্বংস হতে পারে একটা ভুলেই। আর বিশ্বাস ভাঙতে সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড। পাঠ 12, স্বীকারোক্তি, কনফেশন। এই পাঠে লেখক তার কিছু ব্যক্তিগত অভ্যাস ও অর্থ নিয়ে ভাবনার কথা শেয়ার করেন। তার মতে তার সমস্ত অর্থনৈতিক সিদ্ধান্তের একটি মাত্র লক্ষ্য আছে, স্বাধীনতা। তার আনন্দ এমন জিনিসে আছে যেগুলোতে খুব বেশি খরচ হয় না, যেমন ব্যায়াম করা, বই পড়া, পডকাস্ট শোনা আর নতুন কিছু শেখা। তার বাড়িটি কোনো ঋণ নিয়ে কেনা হয়নি। তার মতে এটা হয়তো অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে ভুল সিদ্ধান্ত হতে পারে, তবুও তার জন্য এটি একটি ভালো আর্থিক সিদ্ধান্ত, কারণ এই তাকে মানসিক শান্তি দেয়। হাউসেল তার মোট টাকার প্রায় 20% নগদে ক্যাশ লিখে দেন, বাড়ির মূল্যের বাইরে। তিনি এটা করেন যাতে কোনো সংকটকালে তাকে শেয়ার বিক্রি করতে না হয় এবং একটি নিরাপত্তার জাল তৈরি থাকে। চার্লি ম্যাঙ্গার বলেছেন, কম্পাউন্ডিংয়ের প্রথম নিয়ম হলো একে মাঝপথে অকারণে থামিও না। এখন হাউসেল আর কোনো একক কোম্পানির শেয়ারে, ইন্ডিভিজুয়াল স্টকস বিনিয়োগ করেন না। তিনি তার সমস্ত টাকা লো কস্ট ইন্ডেক্স ফান্ডসে বিনিয়োগ করেন। হ্যাঁ, কিছু মানুষ শেয়ার বাজারে গড় পড়তার চেয়ে ভালো পারফর্ম করেন, কিন্তু এটা যতটা সহজ মনে হয় বাস্তবে ততটা নয়। প্রত্যেক বিনিয়োগকারীর এমন কৌশল নেওয়া উচিত যাতে সাফল্যের সম্ভাবনা বেশি থাকে। বেশিরভাগ মানুষের জন্য দীর্ঘমেয়াদে কম খরচের ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করাই সবচেয়ে ভালো রিটার্ন দেয়। বন্ধুরা, আমি বিশ্বাস করি এই সারাংশ আপনাদের ভালো লেগেছে।
এই বইয়ের ভাবনাগুলো যদি আপনি জীবনে কাজে লাগান, তাহলে আপনার চিন্তা, দৃষ্টিভঙ্গি আর জীবন তিনটাতেই দুর্দান্ত পরিবর্তন আসতে পারে। এরকম আরও অনুপ্রেরণামূলক বইয়ের গল্প ও জ্ঞান পেতে আমাদের চ্যানেল জ্ঞান বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন উদ্যম দেয়, আর আমরা আপনাদের জন্য আরও ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি। ধন্যবাদ।